হাসিনার শাসনামলে ইতিহাসের সর্বোচ্চ অর্থ পাচার, নিউ ইয়র্ক টাইমসকে বাংলাদেশ ব্যাংক গভর্নর। নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনী প্রচার, বললেন প্রধান উপদেষ্টা, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সংখ্যালঘু ও মানবাধিকার ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের তথ্য সঠিক নয়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21atv চ্যানেলে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় $17 বিলিয়ন অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন, পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ অর্থ পাচারের ঘটনা এটি। অর্থ পাচার করে একটি দেশের অর্থনীতি যেভাবে শুকিয়ে ফেলা হয়েছে, শিরোনামে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মানিক শিকদারের রিপোর্ট। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণে বুধবার এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। যদিও গভর্নর আহসান এইচ মনসুরের সাক্ষাৎকার কবে নেওয়া হয়েছে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ এম মনসুরের হিসাবে শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে কেবল বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকেই $17 বিলিয়ন বা $1,700 কোটি সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। তবে অর্থনীতিবিদদের হিসাবে হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা $30 বিলিয়ন বা $3,000 কোটি বেশি। তবে পাচার হওয়া টাকার প্রকৃত পরিমাণ কেউই নিশ্চিত নন। আহসান এইচ মনসুর নিউ ইয়র্ক টাইমসকে বলেন, সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক। এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে, যে কোম্পানিগুলো অনেকগুলোরই অস্তিত্ব নেই। বাংলাদেশে অনেক ব্যাংক এখন লাইফ সাপোর্টে আছে বলে নিউ ইয়র্ক টাইমসের সংবাদে উল্লেখ করা হয়েছে। এমনকি যেসব ব্যাংকের আর্থিক অবস্থা ভালো তারাও সেভাবে ঋণ দিতে পারছেন না, আমানতকারীদের টাকা সবসময় ফেরতও দিতে পারছেন না। বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে যাওয়া হয়েছে সেটা উদ্ধারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শেখ হাসিনার দলের অনেক সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচার মামলা করা হয়েছে, যে অর্থ মূলত আমদানি রপ্তানির মাধ্যমে পাচার করা হয়েছে। এর মাধ্যমে যে কেবল কিছু মানুষের পকেট ভারী হয়েছে তা নয়, এতে বাংলাদেশে মুদ্রার দরপতন হয়েছে। আহসান এইচ মনসুর বলেন, এবছর বাংলাদেশের প্রবৃদ্ধির বছর নয়, যদিও মূল্যস্ফীতির হার কমে আসছে ও প্রবাসী আয় প্রবাহ বাড়ছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনী প্রচার করা হচ্ছে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোকে তা ঠেকাতে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এই আহ্বান জানান ডক্টর ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয় বুধবার বিকেল 4:15টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেয়। জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়ে দলের বক্তব্য তুলে ধরেন। সংলাপে অন্যান্য দলের মধ্যে অংশ নেয় এলডিপি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। সমস্ত জনগোষ্ঠীকে আগামী 7 তারিখ বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনূস। অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল,
সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছে। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, অভ্যুত্থান বিরোধীরা নতুন নতুন বেশে নতুনভাবে ষড়যন্ত্র করেই যাচ্ছে। বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তাদের সেটা মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এসেছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। সবাইকে একজোট হতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের কিছু না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে আইন উপদেষ্টা জাতীয় ঐক্যের সবার সম্মতির কথা জানান, আর ক্রান্তিকালেও ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছে দলগুলো। ওমর ফাহিমের রিপোর্টে দেখুন বাকিটা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকার বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে, যার মাধ্যমে তারা দেশে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম, তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের এই ক্রান্তিকালে সবাই ঐক্যবদ্ধ আছে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 আগস্টে 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এছাড়া বৈঠকে অংশ নেয়া গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এনপিপি, এলডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঐক্যে গুরুত্ব আরোপ করেন। আমরা বলেছি, কোনো ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা বলেছি, সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। ওমর ফাহিম, একুশে টেলিভিশন, ঢাকা। গত 5 আগস্টের পর বাংলাদেশে বেশি হত্যাকাণ্ড হয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয়। বুধবার ব্রিটিশ হাইকমিশনারকে এই কথা জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংখ্যালঘু প্রসঙ্গ ও সাম্প্রদায়িক পরিস্থিতির বিভিন্ন বিষয়েও ব্রিটেনের বিভিন্ন সংগঠন ভুল তথ্য দিচ্ছে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, সংখ্যালঘু, মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্ট সহ সেখানকার বিভিন্ন সংগঠন ভুল তথ্য তুলে ধরছে। আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 আগস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। এবং 5 আগস্টের আগের কথা বলা হয়েছে মোট 280 জন, আর মোট সংখ্যা 1000-এর বেশি। আমি বলেছি যে বিষয়টা মোটেই তা না। 5 আগস্ট অথবা তারও আগে অন্তত 1500 ছেলে মেয়ে মারা গেছে। বাংলাদেশ ভারত তুমুল উত্তেজনার মধ্যে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। তবে তার এই সফরের বিশেষ কি উদ্দেশ্য সে সম্পর্কে কিছুই বলতে চাননি তৌহিদ হোসেন। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে, দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দুই পক্ষেরই সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এখন আমাদের অবস্থানটা আমরা তো ব্যাখ্যা করছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। প্রতিমা বিসর্জনে হিন্দুদের উপর হামলা ও অত্যাচারের ঘটনায় সবটাই অসত্য, এমন তথ্য উঠে এসেছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে এমন অনেক অপতথ্য প্রচার করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।
বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সম্প্রতি বাংলাদেশে মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুরের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের এমন অনেক অপপ্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব দীর্ঘদিন ধরে। বরাবরের মতো সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে রিউমার স্ক্যানার টিম। অনুসন্ধানে নেমে কি তথ্য উঠে আসে তা জানতে ২১ টেলিভিশন কথা বলে রিউমার স্ক্যানার টিমের একজন ফ্যাক্ট চেকারের সঙ্গে। কৃষ্ণর গ্রেপ্তারের পরও এই অ্যাকাউন্টগুলাই প্রথম সরব হয় এই বিষয়গুলোতে, মানে ওরাই ছড়াচ্ছে। তো যেহেতু ওদেরকে আমরা আগে থেকে নজর রাখছি যে ওরা নিয়মিত প্রপাগান্ডা ছড়ায়, তো স্বাভাবিকভাবে ওরা যখন কিছু শেয়ার করছে তার মানে এটাতে একটা সন্দেহের একটা উদ্রেক হয় আমাদের, যে হ্যাঁ এরা এই জিনিসগুলো সত্য কিনা দেখা। কাজ করতে গিয়ে দেখা যায় যে ভারতীয় মিডিয়াগুলো এগুলোতে ইনভলভ হয়ে গেছে, যে ওরা এই সামাজিক মাধ্যম থেকেও নেয়, অথবা ওরা কোনো ক্রস চেক না করেই একেবারে আনভেরিফাইড সোর্স থেকে এই ভিডিওগুলো নিয়ে ওরাই ওই একই দাবিতে ছড়ায়। ভারতীয় গণমাধ্যমগুলো অপতথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সত্যতা যাচাই না করেই ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জমি নিয়ে বিরোধ হলে ওটাকে ওরা নিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক দিকে, এইভাবে সবকিছুকে ওরা ডাইভার্ট করছে, যেটা আসলে ভারতীয় মিডিয়া এবং এক্স অ্যাকাউন্ট গুলো একেবারে জেনে শুনে করছে বলে আমরা আসলে এটা মনে করি। ৫ আগস্টের আগেও ভারতের গণমাধ্যমের অপতথ্য ছড়ানোর বিষয়টি লক্ষণীয় ছিল। তবে এরপর দেশটির কয়েকটি গণমাধ্যমে অপদস্থ করা হচ্ছে বাংলাদেশকে। স্ট্যাটিস্টিকা বলে একটা প্রতিষ্ঠান আছে, যে ওরা জরিপ চালিয়ে দেখেছে ভারতীয়রা সবচেয়ে বেশি গুজব ছড়ানোতে পৃথিবীতে প্রথম। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে রাজধানী গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন ও দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে বেগম খালেদা জিয়াকে উপহার সামগ্রী তুলে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপি ক্ষমতায় আসলে নতুন করে পার্বত্য শান্তি চুক্তি করায় প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন যে কোনো সময়ের তুলনায় কঠিন হবে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের সহায়তায় মাহিলা ইসলামী রিপোর্ট। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এ মতবিনিময়। এতে দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ তাদের প্রত্যাশার কথা জানান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাচার করা টাকা ফিরিয়ে আনবে। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেক কঠিন। যে কোনো নির্বাচনের আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। এদিকে যুক্তরাজ্যে বিএনপির আয়োজনে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে ভারতের কার্যকলাপের তীব্র সমালোচনা করেন। তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্র আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে, তাদেরকে ঘাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে ভারতের ভূমিকার সমালোচনা করেন রুহুল কবির রিজভীও। ভারতীয় আগ্রাসন আমরা একসাথে লড়ব। আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত, করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হতে বাংলাদেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা। তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে বিপুল অর্থের খোঁজ মিলেছে। সাংবাদিকতার বাইরেও কামিয়েছেন শত শত কোটি টাকা।
বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে। ঢাকার সন্ধান পাওয়া গেছে প্রায় 6 কোটি টাকা মূল্যের অত্যাধুনিক ডুপ্লেক্স ফ্ল্যাটেরও। হিরো জুম্মানকে সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের রোজা গ্রিনের সুরম্য প্রাসাদতুল্য এই ভবনে বসবাস করেন আলোচিত সাংবাদিক মুন্নি সাহা। তার সন্ধানে রোজা গ্রিনের অ্যাপার্টমেন্ট সোসাইটিতে হাজির হয় 21 টেলিভিশন। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এখানে বিল্ডিং হচ্ছে 4টা, তো উনি 3য় বিল্ডিংয়ে থাকেন। ডুপ্লেক্স? হ্যাঁ, ডুপ্লেক্স। কে কে থাকেন? ওনার আম্মু থাকে, ওনার বোন থাকে। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টের 11 ও 12 নম্বর ফ্লোরে মুন্নি সাহার 6 কোটি টাকার ডুপ্লেক্স ফ্ল্যাট। চলাচলের জন্য আছে দামি দুটি গাড়ি। গাড়ি তো দুইটা দেখি আর কি, একটা রেগুলারে উনি থাকে ইউজ করেন, একটা মাঝে মাঝে ইউজ করেন। উনি তো এখানে ফ্ল্যাট ওনার, এখানকার ফ্ল্যাট মালিক আর কি। কিভাবে আর কবে থেকে এই ফ্ল্যাটের মালিকানায় আছেন মুন্নি সাহা তার তথ্য জানেন না অ্যাপার্টমেন্টের সেক্রেটারি। ওই দিনটা খুব চ্যালেঞ্জিং যে আসলে কার কাছ থেকে নিয়েছে, বাট 18-র মাঝামাঝিতে যখন এটা তারা আমিন মোহাম্মদ থেকে ফর্মালি হ্যান্ড ওভার করে, তার কিছুদিন পরে হয়তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হ্যান্ড এইটা একটু আমাদের জন্য খুব পাওয়ারফুল বলাটা। এটা তো আসলে আমিন মোহাম্মদের সাথে অ্যারেঞ্জমেন্ট। প্রশ্ন হলো, গাড়ি বাড়ির কোটি কোটি টাকা সাংবাদিক মুন্নি সাহা কোথায় পেলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। সম্প্রতি তার ব্যাংক হিসাবে 134 কোটি টাকা লেনদেনের খোঁজও পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU বলছে, মুন্নি সাহার জব্দকৃত ব্যাংক হিসাব থেকে 120 কোটি টাকা তুলে নেওয়ার পরেও এখনও 14 কোটি টাকা জমা রয়েছে। ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার ও চট্টগ্রামের শাখায় এই বিপুল অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাংবাদিকতার বাইরে উল্লেখ করার মতো আর কোনো পেশা না থাকার পরেও কিভাবে এই বিত্ত বৈভবের মালিক বনে গেছেন সেই প্রশ্ন আছে জনমনে। কথিত আছে, তেজগাঁওয়ের এই অ্যাপার্টমেন্টটি 2009 সালের আগে একটি টেলিভিশন চ্যানেলের মিডিয়া পোলের জন্য নির্ধারিত ছিল। পরে আমিন মোহাম্মদ গ্রুপ এই 65 কাঠা জমির উপরে গড়ে তোলে 3 টাওয়ার বিশিষ্ট 126 ফ্ল্যাটের অ্যাপার্টমেন্ট ভবন, যার মধ্যে মাত্র 6টি ডুপ্লেক্স ফ্ল্যাট আছে। এর একটির মালিক সাংবাদিক মুন্নি সাহা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচি সংবাদ বিরতি। আবার আমন্ত্রণ 21 সংবাদে। গণ অভ্যুত্থানে আগে ও পরে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 70 জঙ্গি এখনও পলাতক। এছাড়া বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 700 আসামির এখনও সন্ধান মেলেনি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। আরও জানান, দেশের 17টি কারাগার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দীপু শিকদারের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় কারাগারের হালনাগাদ তথ্য জানাতে কারা অধিদপ্তর বুধবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। কারা মহাপরিদর্শক মোতাহার হোসেন পালিয়ে যাওয়া দুর্ধর্ষ জঙ্গি, মোট পলাতক আসামি সহ নানা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছে। তো 70 জনের মতো পলাতক আছেন, সবাই জঙ্গি না, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500 মতো। 700+ বন্দী এখনো পলাতক রয়েছেন। কারাগারের ধারণ ক্ষমতা সহ অন্যান্য বিষয়েও কথা বলেন তিনি। অনেকে মুক্তি পেয়েছেন হয়তো বিভিন্ন কারণে, যে কারণে সংখ্যাটা কমে এসেছিল। বর্তমান সময়ে আবার এটা বিভিন্ন কারণে গ্রেপ্তার হচ্ছেন, যে কারণে এটা ঊর্ধ্বমুখী এবং 65,000 গিয়ে ঠেকেছে। অবৈধ দ্রব্যাদির প্রবেশ রোধকল্পে প্রবেশপথে বডি স্ক্যানার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। 17টা কারাগার অতি পুরনো এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতেই হবে। শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্ত হওয়া প্রসঙ্গেও তথ্য দেন কারা মহাপরিদর্শক। শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তা আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন। কারাবন্দী আসামিরা গোপনে মুঠোফোন ব্যবহার করে এমন অভিযোগের বিষয়েও সংবাদ সম্মেলনে উঠে আসে। বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না। বিধি মোতাবেক শ্রেণীপত্র বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেলে সম্প্রতি ভিআইপি আসামি আক্রান্ত হওয়া প্রসঙ্গ নিয়েও মন্তব্য করেন কারা অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
হাসিনার শাসনামলে ইতিহাসের সর্বোচ্চ অর্থ পাচার, নিউ ইয়র্ক টাইমসকে বাংলাদেশ ব্যাংক গভর্নর। নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনী প্রচার, বললেন প্রধান উপদেষ্টা, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সংখ্যালঘু ও মানবাধিকার ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের তথ্য সঠিক নয়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।